ওয়েলকাম সবাইকে গল্পের বই ইউটিউব চ্যানেলে। সবাই কেমন আছেন? সবার পুজো কেমন কাটলো? পুজোর আমেজ কিন্তু এখনো কাটেনি। মা দুর্গার বিজয়ের পর মা লক্ষ্মীর আগমন, তারপর কালী পুজো, তারপর ভাইফোঁটা, পরপর চলতেই থাকবে আনন্দের ধারা। তার মধ্যেও যেন কিছুটা বিষাদের ছায়া গোটা রাজ্য জুড়ে, অ্যাকচুয়ালি গোটা দেশ জুড়ে। চারিদিকে এত কিছু, এত ঘটনা ঘটে যাওয়ার পরও আমাদের সিস্টেমে যারা উপরে বসে আছেন তারা প্রায় নীরব। জানি না তারা কবে নিজেদের পূর্ণ দায়িত্ব পালন করবেন। যাই হোক, ফিরে আসি আজকের গল্পে। আজকের গল্পে রয়েছে একজন বিত্তশালী মহাজন যিনি বিছানায় পঙ্গু হয়ে পড়ে রয়েছেন। অন্যদিকে তার আছে আবার প্রাণহানির সংশয়। আরও তার কিছু ব্যক্তিগত কারণের জন্য স্বয়ং ব্যোমকেশ বক্সীকে তিনি সাক্ষী রাখবেন। এর মধ্যে আবার গল্পের অন্য একটি চরিত্র খুন হয়ে যায়। এই নিয়ে রয়েছে আজকের গল্প ব্যোমকেশ সাক্ষী। আর বেশি কিছু বলবো না, এবার আপনারা গল্প শুনে নিন। শুরু হচ্ছে আজকের গল্প ব্যোমকেশ সাক্ষী। সেদিন, অর্থাৎ যেদিনের ঘটনা আজ উল্লেখ করতে চলেছি, সেদিন সকালের দিকে বিশেষ একটা হাতে কাজকর্ম ছিল না। হাতেই বা বলি কেন, বন্ধুবর শ্রীমান ব্যোমকেশ বক্সীর হাতেই ইদানিং কোনো কেস কামারি নেই। তাই আমিও নিষ্কর্ম হয়েই বসে আছি। টুকটাক যে লিখছি না তা নয়, কিন্তু সেসব মন থেকে বানিয়ে বানিয়ে। কলম আর চলে না, বানিয়ে বানিয়ে আর কতদিন। তাই মনে মনে ভাবছিলাম, এই সময় একটা রহস্যময় তদন্তের ঘটনা যদি এসে উপস্থিত হয়, তাহলে আমিও এই নিষ্কর্ম সময় থেকে উদ্ধার হই। নতুন একটা আর্মচেয়ার কেনা হয়েছিল। সেই আর্মচেয়ারে ব্যোমকেশ অলসভাবে বসে খবরের কাগজের পাতাগুলো উল্টাচ্ছিল। খবরই পড়ছে না বিজ্ঞাপন দেখছে কে জানে, তবে হতেও পারে। আমি আর মৌন থাকতে পারলাম না। বিরক্তি প্রকাশ করে গলা খাকড়ানি দিয়ে বললাম, কি হলো বলো তো? অপরাধীরা কি সব সাধু সন্ন্যাসী হয়ে গেল নাকি? ব্যোমকেশ বলল, কি অবস্থা, অপরাধ না হলেও সমস্যা। বললাম, কি আর করবে বলো, তুমি যে এই পথ বেছে নিয়েছো তাতে এরকম চিন্তাভাবনা মাথায় না এসে উপায় আছে কি? আমার না, বলো তোমার মাথায়। বেশ, তাই স্বীকার করলাম, কিন্তু একটা অন্তত মক্কেল তো দরকার। ব্যোমকেশ বলল, দেখো, অপরাধ যে একেবারে হচ্ছে না তা কিন্তু নয়। সহজে কে আর গাটের কড়ি খরচ করতে চায় বলো না? তাদের জন্য পুলিশ তো রয়েছে। এই সময় দরজায় টোকা পড়ল। আমি উঠে গিয়ে দরজা খুললাম। 1 বছর 30-এর ভদ্রলোক এসে হাজির। ব্যোমকেশ বাবু কি আপনি? আমি ভিতরের দিকে অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দিলাম, আমি ব্যোমকেশ, ও আমার বন্ধু অজিত। আসুন, ভিতরে আসুন, বসুন। উনি আসন গ্রহণ করার পর জানা গেল ভদ্রলোকের নাম ডাক্তার সুরেশ রক্ষিত। আপনাকে একবার যেতেই হবে ব্যোমকেশবাবু। রোগীর যেরকম অবস্থা, আপনি গিয়ে আশ্বাস না দিলে হয়তো রোগীকে বাঁচানো শক্ত হবে। ডাক্তার সুরেশ রক্ষিতের বয়স 40-এর আশেপাশে। একটু রোগা, শুষ্ক গোছের চেহারা। দামি এবং নতুন বিলেতি পোশাক তার গায়ে যেন মানাই না, কিন্তু ভাবভঙ্গি বেশ চটপটে এবং বুদ্ধিমানের মতো। আজ সকালে তিনি ব্যোমকেশের সঙ্গে দেখা করতে এসেছেন এবং এক বিচিত্র প্রস্তাব করেছেন। বলা বাহুল্য, ব্যোমকেশের রোগী দেখতে যাওয়ার ইচ্ছে ছিল না। সে অর্ধ নির্মিলিত নেত্রে ডাক্তার রক্ষিতের দিকে চেয়ে বলল, রোগটা কি? ডাক্তার বললেন, প্যারালিসিস, মানে পক্ষাঘাত। প্রায় 3 মাস আগে আটক হয়েছিল। প্রথম ধাক্কাটা সামলে গেছেন, কিন্তু রক্তের চাপ খুবই বেশি। মাথাটা অবশ্য পরিষ্কার আছে। আমাকে পাঠালেন, আপনি যদি দয়া করে একবার আসেন, মানে ভরসা পেলে হয়তো বেঁচে যেতে পারেন। ব্যোমকেশ বলল, আপনি চিকিৎসা করছেন? ডাক্তার বললেন, আগে হ্যাঁ, আমি তার বাড়ির 1 তলার ভাড়াটে এবং গৃহ চিকিৎসক। লোকটি মহাধনী, সুদের কারবার করেন। বিশুপালের নাম হয়তো আপনারা শুনে থাকবেন। ব্যোমকেশ বলল, কি নাম বললেন? শিশুপাল? ডাক্তার হাসলেন, না, বিশুপাল। তবে কেউ কেউ শিশুপালও বলে, কেন বলে জানি না। লোকটা সুদখোর মহাজন বটে, কিন্তু অর্থপিচাস নয়। বিশেষত গত 3 মাসে শয্যাশায়ী থেকে একেবারেই অসহায় হয়ে পড়েছেন।
ব্যোমকেশ বলল, কিন্তু আমি কি করতে পারি? আমি তো আর ডাক্তার নই। ডাক্তার বললেন, তবে আসল কথা বলি, বিশুপালের এক ঘাতক আছে, নাম অভয় ঘোষাল। লোকটা ভয়ঙ্কর পাজি। বিপদে পড়ে বিশুপালের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, এখন আর শোধ দিচ্ছে না। বিশুপাল জোর তাগাদা লাগিয়েছিলেন, তাতে অভয় ঘোষাল নাকি তাকে ভয় দেখিয়েছে টাকা চাইলে তাকে খুন করবে। তারপরেই বিশুপালের স্ট্রোক হয়। সেই থেকেই 3 মাস বিছানায় পড়ে আছেন। অবশ্য প্রাণের আশঙ্কা নেই, সাবধানে চিকিৎসা করলে হয়তো আবার চলে ফিরে বেড়াতে পারবেন। কিন্তু আসল কথা তা নয়, ওর প্রাণে ভয় ঢুকেছে অভয় ঘোষাল ওকে খুন করবেই। তিনি যদি টাকা ছেড়েও দেন তবুও খুন করবে। আপনাকে চিকিৎসা করতে হবে না, বিশুপালের ইচ্ছে আপনার কাছ থেকে তার হৃদয়ভার লাঘব করেন। আপনি যদি কিছু উপদেশ দেন তাও তার কাজে লাগতে পারে। ব্যোমকেশ একটু চিন্তা করে বলল, কেউ যদি শিশুপাল বধের জন্য বদ্ধপরিকর হয়ে থাকে, তাকে ঠেকিয়ে রাখা শিবেরও অসাধ্য। যাই হোক, ভদ্রলোক যখন আমার সঙ্গ লাভের জন্য এত ব্যাকুল হয়ে আছেন, তখন আমি যাব। ইহলোকই হোক আর পরলোকই হোক, মহাজন হাতে রাখা ভালো। কি বলো অজিত? আমি বললাম, হ্যাঁ, ও হ্যাঁ, তা তো বটেই। ডাক্তার রক্ষিত উঠে দাঁড়ালেন, হাসি মুখে বললেন, ধন্যবাদ ব্যোমকেশবাবু, এই নিন আমাদের ঠিকানা। আচ্ছা, কখন আসবেন? তিনি একটি কার্ড বের করে ব্যোমকেশের হাতে দিলেন। ব্যোমকেশ কার্ডটি দেখে নিয়ে আবার আমার দিকে বাড়িয়ে দিল। দেখলাম বিশুপালের বাসস্থান বেশি দূরে নয়, আমহা স্ট্রিটের একটি গলির মধ্যে। ব্যোমকেশ বলল, আজ বিকেল 5টা নাগাদ যাব। আচ্ছা, আসুন তাহলে। ডাক্তার প্রস্থান করলে ব্যোমকেশ হাসতে হাসতে বলল, পক্ষাঘাতগ্রস্ত রোগীকে সান্ত্বনা দেবার কাজ আমার এই প্রথম। গলিটি অতি সর্পিল, নানান ভঙ্গিতে এঁকে বেঁকে পার্বত্য নদীর মতো চলেছে। দুই পাশে 3তলা 4তলা বাড়ি। গলি যতই সরু হোক, দেখছি বাড়ি কখনোই ছোট হয় না। আকারে বাড়ার জায়গা না পেলেও দৈর্ঘ্যে বাড়ে। একটি 3তলার বাড়ির দরজার পাশে ডাক্তার সুরেশ রক্ষিতের শিলালিপি দেখে বুঝলাম এটাই বিশুপালের বাড়ি। ডাক্তার রক্ষিত জানালা দিয়ে আমাদের দেখতে পেয়ে বাইরে বেরিয়ে আসলেন। বললেন, আরে আসুন আসুন। বাড়িটি পুরনো ধরনের। একপাশে সুড়ঙ্গের মতো সংকীর্ণ বারান্দা ভিতরের দিকে চলে গেছে। তার এক পাশে একটা দরজা, অন্য পাশে 2টি জানালা। দরজা দিয়ে ডাক্তারখানা দেখা যাচ্ছে। তকতকে ঝকঝকে একটি ঘর, কিন্তু রোগীর ভিড় নেই। একজন মধ্যবয়স্ক কম্পাউন্ডার দরজার সামনে দাঁড়িয়ে আছে। ডাক্তার রক্ষিত আমাদের ডাক্তারখানায় নিয়ে গেলেন। বললেন, সিঁড়ি ভাঙতে হবে, বিশুবাবু 3 তলায় থাকেন। ব্যোমকেশ বলল, বেশ তো, আপনি কি এই বাড়িতেই থাকেন না কেবল ডাক্তারখানা? ডাক্তার বললেন, 3টে ঘর আছে, 2টোতে ডাক্তারখানা করেছি, একটাতে থাকি। একলা মানুষ, অসুবিধা হয় না। আসুন। দোতলাতেও 3টি ঘর। ঘর 3টিতে অফিস বসেছে। টেবিল চেয়ারের অফিস নয়, মারোয়ারিদের মতো গদিপাতা অফিস। অনেকগুলো কেরানি বসে কলম পিষছে। ব্যোমকেশ বলল, এটা কি? ডাক্তার বললেন, বিশুবাবুর গদি, মস্ত কারবার, অনেক রাজরাজরা টিকি বাঁধা আছে ওর কাছে। ব্যোমকেশ আর কিছু বলল না। আমি মনে মনে ভাবলাম, বিশুপাল শুধু শিশুপালই নয়, জরাসন্ধও বটে। তেতলার সিঁড়ির মাথায় একটা গূর্খা রণসাজে সজ্জিত হয়ে গাদা বন্দুক হাতে টুলের ওপর বসে আছে। পায়ের শব্দ শুনে উঠে দাঁড়ালো এবং আমাদের দিকে তীর্যক দৃষ্টিতে তাকালো। ডাক্তার বললেন, ঠিক আছে ঠিক আছে। তখন গূর্খা স্যালুট করে সরে দাঁড়ালো। বারান্দা দিয়ে কয়েক পা যাওয়ার পর একটি বন্ধ দরজা। ডাক্তার দরজায় টোকা দিলেন। ভিতর থেকে নারী কণ্ঠে প্রশ্ন আসলো, কে? ডাক্তার বললেন, আমি ডাক্তার রক্ষিত, দোর খুলুন। দরজা একটু ফাঁক হলো। একটি প্রৌঢ় সধবা মহিলার শীর্ণ ও আতঙ্ক ভরা
চোখ দেখতে পেলাম। তিনি একে একে আমাদের তিনজনের মুখ দেখে বোধহয় আশ্বস্ত হলেন। দরজা পুরোপুরি খুলে গেল। আমরা একটি ছায়াচ্ছন্ন ঘরে প্রবেশ করলাম। পুরুষ কণ্ঠে শব্দ হল, আলোটা জ্বালিয়ে দাও গিন্নি। মহিলাটি সুইচ টিপে আলো জ্বালিয়ে দিলেন। তারপর মাথায় আঁচল টেনে পাশের ঘরে চলে গেলেন। এইবার ঘরটি স্পষ্ট দেখতে পেলাম। মধ্যমাকৃতির ঘর, মাঝখানে একটি খাট। খাটের উপর প্রেত আকৃতির একটি মানুষ গায়ে বালাপোষ জড়িয়ে শুয়ে আছে। খাটের পাশে একটি ছোট্ট টেবিলের উপর ওষুধের শিশি, জলের গ্লাস প্রভৃতি রাখা আছে। ঘরে অন্যান্য আসবাবপত্র যা আছে তা দেখে নার্সিংহোমে রোগীর ঘরের কথাই মনে করিয়ে দেয়। প্রেত আকৃতির এই লোকটি অবশ্য বিশুপাল। জীর্ণ গলিত মুখে নিষ্প্রভ দৃষ্টিতে চোখ মেলে তিনি আমাদের দিকে চেয়ে আছেন। মাথার চুল পাটের মতো সাদা। সম্মুখে দাঁতের অভাবে অথরষ্ট অন্তঃপ্রবিষ্ট হয়ে রয়েছে। বয়স 50 কিংবা 60 অথবা 70 পর্যন্তও হতে পারে। তিনি স্খলিত স্বরে বললেন, ব্যোমকেশবাবু এসেছেন? আমার কি সৌভাগ্য! আস্তে আজ্ঞা হোক, আস্তে আজ্ঞা হোক। আমরা খাটের কাছে গিয়ে দাঁড়ালাম। বিশুপাল কম্পিত হস্ত জোর করে বললেন, আপনাদের বড় কষ্ট দিয়েছি। আমারই যাওয়া উচিত ছিল, কিন্তু দেখছেন তো আমার অবস্থা। ডাক্তার বললেন, আপনি বেশি কথা বলবেন না। বিশুপাল কাতর কণ্ঠে বললেন, বেশি কথা না বললে চলবে কি করে ডাক্তার? ব্যোমকেশবাবুকে সব কথা বলতে হবে তো নাকি? আচ্ছা, তবে যা বলবেন চটপট বলে নিন। ডাক্তার টেবিল থেকে একটা শিশি নিয়ে খানিকটা তরল ওষুধ গেলাসে ঢাললেন। তাতে কিছুটা জল মিশিয়ে বিশুপালের দিকে বাড়িয়ে দিলেন। বললেন, এই নিন, এটা আগে খেয়ে ফেলুন। বিশুপাল রুগ্ন বিরক্ত ভরা মুখে ওষুধ গলায় ঢেলে নিলেন। তারপর অপেক্ষাকৃত সহজ স্বরে তিনি বললেন, ডাক্তার, এদের বসবার চেয়ার দাও। ডাক্তার দুটি চেয়ার খাটের পাশে টেনে আনলেন। আমরা বসলাম। বিশুপাল ব্যোমকেশের দিকে চেয়ে বলতে আরম্ভ করলেন, বেশি কথা বলবো না, ডাক্তার রাগ করবে। সিঁড়ে বলছি, আমার তেজারতি কারবার আছে, নিশ্চয় শুনেছেন। প্রায় 25 বছরের কারবার। 20 লক্ষ টাকা খাটছে। অনেক বড় বড় খাতক আছে। আমি কখনো জমি জমানত না রেখে টাকা ধার দিই না, কিন্তু বছর 2 আগে আমার দুর্বুদ্ধি হয়েছিল। তারই ফল এখন ভুগছি। বিনা জামিনে 30,000 টাকা ধার দিয়েছিলাম। অভয় ঘোষালকে আপনি চেনেন না, আমি তার বাপকে চিনতাম। মহাশয় ব্যক্তি ছিলেন অধর ঘোষাল। অনেক অনেক বিষয় সম্পত্তি করেছিলেন। আমার সঙ্গে তার কিছু কাজ কারবার হয়েছিল এক সময়, তাই তাকে চিনতাম। সত্যিকারের সজ্জন লোক। বছর 10 আগে অধর ঘোষাল মারা গেলেন। তার একমাত্র ছেলে অভয় ঘোষাল সম্পত্তির মালিক হয়ে বসল। অভয়কে আমি তখনও দেখিনি। বাপ মারা যাবার পর তার সম্বন্ধে 2-1টা গল্প গুজব কানে আসত। ভাবতাম পৈতৃক সম্পত্তি হাতে পেলে সব ছেলেই গোড়ার দিকে একটু উচ্ছন্নে যায়, কালে শুধরেও যায়। এমন তো কতই দেখা যায়, তাই না? আজ থেকে 2 বছর আগের ব্যাপার। অভয় ঘোষালের কথা এক প্রকার ভুলেই গিয়েছিলাম। হঠাৎ একদিন সে এসে উপস্থিত হলো। তাকে দেখে, তার কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম। কার্তিকের মতো তার চেহারা, মুখ থেকে মধু ঝরে পড়ছে। নিজের পরিচয় দিয়ে বলল, তার বাপ আমার বন্ধু ছিল, তাই সে বিপদে পড়ে আগেই আমার কাছে এসেছে। বড় বিপদ তার। শত্রুরা তাকে মিথ্যে খুনের মামলায় ফাঁসিয়েছে। কোনো মতে জামিন না পেয়ে সে আমার কাছে ছুটে এসেছে আগে।
মামলা চালাবার জন্য তার 30,000 টাকা চাই। বললে বিশ্বাস করবেন না, আমি বিশু পাল বিনা জমানতে শুধু হ্যান্ড নোট লিখিয়ে নিয়ে তাকে 30,000 টাকা দিলাম। ছোড়া আমাকে গুণ করেছিল, মন্ত্রমুগ্ধ করেছিল। যথাসময় আদালতে খুনের মামলা আরম্ভ হলো। খবরের কাগজে বয়ান বেরোতে লাগলো। সে এক মহাভারত। এমন দুষ্কার্য নেই যা অভয় ঘোষাল করেনি। পৈতৃক বিষয় সম্পত্তি প্রায় সব উড়িয়ে দিয়েছে। কত মেয়ের সর্বনাশ করেছে তার হিসেব নেই। একটি বিবাহিত যুবতীকে ফুসলে নিয়ে এসেছিল। তারপর বছরখানেক পর তাকে বিষ খাইয়ে খুন করেছে। তাই মোকদ্দমা। আমি একদিন এজলাসে দেখতে গিয়েছিলাম। কাঠগাড়ায় অভয় ঘোষাল বসে আছে, যেন কোণঠাসা বন বেড়াল। দেখলে ভয় করে। ও বাবা, এ কাকে টাকা ধার দিয়েছি? কিন্তু মোকদ্দমা টিকল না। আইনের ফাঁকিতে অভয় ঘোষাল রেহাই পেয়ে গেল। একেবারে বেকসুর খালাস। তার বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণ হলো না। তারপর আরো বছরখানেক কেটে গেল। আমি অভয় ঘোষালের ওপর নজর রেখেছিলাম। খবর পেলাম সে তার বসতি বাড়ি বিক্রি করবার চেষ্টা করছে। এইটাই তার শেষ স্থাবর সম্পত্তি। এটা যদি সে বিক্রি করে দেয়, তাহলে তাকে ধরবার আর কিচ্ছু থাকবে না। আমার টাকা মারা যাবে। টাকার তাগাদা আরম্ভ করলাম। প্রথমে অফিস থেকে চিঠি দিলাম, কোনো জবাব নেই। বার তিনেক চিঠি দিয়েও যখন সাড়া পেলাম না, তখন আমি নিজেই একদিন তার সাথে দেখা করতে গেলাম। আমরা মহাজনেরা দরকার হলে বেশ আঁতে ঘা দিয়ে কথা বলতে পারি। ভাবলুম মামলা রুজু করবার আগে তাকে কথা শুনিয়ে আসি, তাতে যদি কাজ হয়। সে আজ 3 মাস আগের কথা। একটা গুর্খাকে সঙ্গে নিয়ে গেছিলাম তার বাড়িতে। সামনের ঘরে একটা চেয়ারে অভয় ঘোষাল একলা বসেছিল। আমাকে দেখে সে চেয়ার থেকে উঠল না, কথাও কইল না, কেবল আমার মুখের পানে চেয়ে রইল। কাজের সময় কাজী, কাজ পুরোলেই বাজি। গালাগালি দিতে এসেছিলাম, তার উপর রাগও হয়ে গেল। আমি প্রায় আধ ঘন্টা ধরে তার 14 পুরুষের শ্রাদ্ধ করলাম। তারপর হঠাৎ নজর পড়ল তার চোখের ওপর। ওরে বাবা, সে কি ভয়ঙ্কর চোখ! লোকটা কথা কইছে না, কিন্তু তার চোখ দেখে বোঝা যায় যে সে আমাকে খুন করবে। যে লোক একবার খুন করে বেঁচে গেছে, তবে তার আস্কারাও বেড়ে গেছে। ভয়ে আমার আত্মারাম শুকিয়ে গেল। আর সেখানে দাঁড়ালাম না, ঊর্ধ্বশ্বাসে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে সর্বাঙ্গে কাঁপুনি ধরল। কিছুতেই কাঁপুনি থামে না। তখন ডাক্তারকে ডেকে পাঠালাম। ডাক্তার এসে কোনো মতে ওষুধ দিয়ে কাঁপুনি থামালো। তখনকার মতো সামলানো গেল বটে, কিন্তু শেষ রাত্রির দিকে আবার কাঁপুনি শুরু হলো। তখন বড় ডাক্তার ডাকানো হলো। তিনিও এসে দেখলেন স্ট্রোকই হয়েছে। পা দুটো অসাড় হয়ে গেছে। তারপর থেকেই বিছানায় পড়ে আছি, কিন্তু প্রাণে শান্তি নেই। ডাক্তার ভরসা দিয়েছেন রোগে মরব না, তবু মৃত্যু ভয়ে যাচ্ছে না। অভয় ঘোষাল আমাকে ছাড়বে না। আমি বাড়ি থেকে বেরোই না। দোরের সামনে গুর্খা বসিয়েছি, তবুও ভরসা কিছুতেই পাচ্ছি না। এখন বলুন ব্যোমকেশ বাবু, আমার কি উপায় হবে? বিবরণ শেষ করে বিশুপাল অর্ধমৃত অবস্থায় বিছানায় পড়ে রইলেন। ডাক্তার একবার তাঁর কবজি টিপে নাড়ি দেখলেন, কিন্তু ওষুধ দেওয়ার প্রয়োজন বোধ করলেন না। ব্যোমকেশ গভীর ভ্রুকুটি করে নত মুখে বসে রইল। এই সময় বিশুপালের স্ত্রী
ঘরে প্রবেশ করলেন। মাথায় আধঘোমটা, 2 হাতে 2 পেয়ালা চা। আমরা উঠে দাঁড়ালাম। তিনি আমাদের হাতে চায়ের পেয়ালা দিয়ে স্বামীর প্রতি ব্যগ্র উৎকণ্ঠা দৃষ্টি দিয়ে প্রস্থান করলেন। নীরব প্রকৃতির মহিলা, কথাবার্তা বলেন না। আমরা আবার বসলাম। দেখলাম বিশুপাল সপ্রশ্ন নেত্রে ব্যোমকেশের মুখে তখনও চেয়ে আছেন। ব্যোমকেশ চায়ের পেয়ালায় ছোট্ট একটা চুমুক দিয়ে বলল, আপনি যথাসাধ্য সাবধান হয়েছেন, আর কি করবার আছে? খাবার ব্যবস্থা কিরকম? বিশুপাল বললেন, একটা বামুন ছিল, তাকে বিদেয় করে দিয়েছি। গিন্নি রাঁধেন, বাজার থেকে কখনো খাবার আসে না। চাকর বাকর? একটা ঝি আর একটা চাকর ছিল, তাদেরও তাড়িয়েছি। সিঁড়ির মুখে গুড়খা বসিয়েছি। আর কি করব বলুন? ব্যবসার কাজকর্ম চলছে কি করে? সেরেস্তাদার কাজ চালায়। নেহাত দরকার হলে উপরে এসে আমাকে জিজ্ঞেস করে যায়, কিন্তু তাকেও ঘরে ঢুকতে দিই না। দোরের কাছে দাঁড়িয়ে কথা বলে যায়। বাইরের লোকের মধ্যে ঘরে আসে কেবল ডাক্তার। চায়ের পেয়ালা নিঃশেষ করে ব্যোমকেশ উঠে দাঁড়াল। হেসে বলল, যা যা করা দরকার সবই আপনি করেছেন। আর কি করা যায় ভেবে পাচ্ছি না। কিন্তু সত্যি কি অভয় ঘোষাল আপনাকে খুন করতে চায়? বিশুপাল উত্তেজিতভাবে উঠে বসবার চেষ্টা করে আবার শুয়ে পড়লেন। ব্যাকুল স্বরে বললেন, হ্যাঁ ব্যোমকেশ বাবু, আমার অন্তরাত্মা বুঝেছে ও আমাকে খুন করতে চায়। নইলে এত ভয় পাবো কেন বলুন? কলকাতা শহর তো আর মগের মুল্লুক নয়। ব্যোমকেশ বলল, তা তো বটে, কিন্তু এভাবে কতদিন চলবে? বিশুপাল বললেন, সেই তো ভাবনা, এভাবে আর কতদিন চলবে। তাই তো আপনার স্মরণ নিয়েছি ব্যোমকেশ বাবু, আপনি একটা ব্যবস্থা করুন। ব্যোমকেশ বলল, ভেবে দেখব, যদি কিছু মনে আসে আপনাকে জানাবো। আচ্ছা চলি। বিশুপাল বললেন, ডাক্তার। ডাক্তার রক্ষিত অমনি পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে ব্যোমকেশের সম্মুখে ধরলেন। ব্যোমকেশ সবিস্ময় ভুরু তুলে বলল, এটা কি? বিশুপাল বিছানা থেকে বললেন, আপনার মর্যাদা ব্যোমকেশ বাবু, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক সময় নষ্ট করেছি। কিন্তু এরকম তো কথা ছিল না। তা হোক, আপনাকে এটা নিতেই হবে। অনিচ্ছা ভরে ব্যোমকেশ টাকা নিল। তারপর ডাক্তার আমাদের নিচে নিয়ে চললেন। সিঁড়ির মুখে গুর্খা স্যালুট করল। সিঁড়ি দিয়ে নামতে নামতে ব্যোমকেশ বলল, এই লোকটা সারাক্ষণ এখানে পাহারা দেয়? ডাক্তার বললেন, না, ওরা দুজন আছে। পুরনো লোক আগে দোতলায় পাহারা দিত। একজন বেলা 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত থাকে, আর দ্বিতীয় ব্যক্তি রাত্রি 10টা থেকে বেলা 8টা পর্যন্ত। এইভাবেই ওরা পাহারা দেয়। ব্যোমকেশ বলল, সকালে 2 ঘন্টা আর রাতে 2 ঘন্টা পাহারা থাকে না? না, সে সময় আমি থাকি। দোতলায় নেমে দেখলাম দপ্তর বন্ধ হয়ে গেছে। কেরানিরা দরজায় তালা লাগিয়ে বাড়ি গেছে। নিচের তলায় নেমে ব্যোমকেশ বলল, আপনাকে 2-1টা প্রশ্ন করতে চাই। বেশ তো, আসুন না, ডিসপেন্সারিতে আসুন। আমরা সামনের ঘরে প্রবেশ করলাম। এটি রোগীদের ওয়েটিং রুম। নতুন টেবিল, চেয়ার, বেঞ্চি ইত্যাদিতে সাজানো গোছানো। কম্পাউন্ডার পাশের দিকের একটি বেঞ্চিতে 1 হাঁটু তুলে বসে ঢুলছিল। আমাদের দেখতে পেয়ে পাশের ঘরে উঠে চলে গেল। ব্যোমকেশ ঘরের চারিদিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে বলল, খাসা ডাক্তারখানা সাজিয়েছেন আপনি। ডাক্তার শুষ্ক স্বরে বললেন, সাজিয়ে রাখতে হয়, জানেন তো, ভেক না হলে ভিক মেলে না। কতদিনের প্র্যাকটিস আপনার? এখানে বছর 3 আছি। তার আগে মফস্বলে ছিলাম। ও, তা ভালোই চলছে মনে হয়। কেমন? মন্দ নয়, চলছে টুকটাক করে। 2-4টে বাঁধা ঘর আছে, আর সম্প্রতি পশার কিছু বেড়েছেও। বিশুবাবুকে যদি সারিয়ে তুলতে পারি। ব্যোমকেশ ঘাড় নাড়ল।
হ্যাঁ। আচ্ছা ডাক্তারবাবু, বিশুপালের এই যে মৃত্যু ভয়, এটা কি ওর মনের রোগ, নাকি সত্যি ভয়ের কারণ আছে? ডাক্তার একটু চুপ করে থেকে বললেন, ভয়ের কারণ আছে। অবশ্য যাদের অনেক টাকা তাদের মৃত্যু ভয় এমনিতেই বেশি, কিন্তু বিশুপালের ভয়টা অমূলক নয়। অভয় ঘোষাল লোকটা সত্যিকারের খুনি। আমি শুনেছি ও গোটা 3 খুন করেছে। এমনকি ও নিজের বাপকে বিষ খাইয়েছিল কিনা সে বিষয়েও সন্দেহ আছে। ব্যোমকেশ বলল, তাই নাকি? ভারী গুণধর ছেলে তো। ও হ্যাঁ, এখন মনে পড়ছে, বছর 2 আগে ওর মামলার বয়ান বেরিয়েছিল খবরের কাগজে। ওর ঠিকানা আপনি জানেন? ডাক্তার বললেন, হ্যাঁ জানি, এই তো কাছেই, বড়জোর মাইলখানেক। যদি দেখা করতে চান তো ঠিকানা দিচ্ছি। এক টুকরো কাগজে ঠিকানা লিখে নিয়ে ডাক্তারবাবু ব্যোমকেশকে দিলেন। সে সেটিকে মুড়ে পকেটের মধ্যে রাখতে রাখতে বলল, আরেকটা কথা, বিশুবাবুর স্ত্রী, তার কি কোনো রোগ আছে? ডাক্তার বললেন, স্নায়ুর রোগ, স্নায়বিক প্রকৃতির মহিলা। তার উপর ছেলেপুলে হয়নি। বুঝেছি। আচ্ছা চললাম। বিশুবাবু এই 100 টাকা দিয়ে আমাকে দায় ফেলেছেন, তার সমস্যাটা ভেবে দেখব। চলি। বাইরে ততক্ষণে রাস্তার আলো জ্বলে উঠেছে। ব্যোমকেশ হাত ঘড়ি দেখে নিয়ে বলল, 6:30। চলো, খুনি আসামিকে একটু দর্শন করে আসা যাক। বিশুপাল যখন টাকা দিয়েছেন তখন তখন কিছু তো একটা করা দরকার নাকি? চলো। মোড়ের মাথায় একটা রিক্সা পাওয়া গেল। তাতে চড়ে উঠে আমরা উত্তর দিকে চললাম। লক্ষ্য করছিলাম আমহা স্ট্রিটের লোক চলাচল অপেক্ষাকৃত কম। আশেপাশে, সামনে, পিছনে যখন জোয়ারের সমুদ্রের মতো জনস্রোত ছুটে চলেছে, তখন আমহা স্ট্রিটের সমুদ্র সমান্তরাল সংকীর্ণ খালের মতো নিস্তরঙ্গ হয়ে পড়েছে। রাস্তার উত্তর প্রান্তে এসে একটা নম্বরের সামনে রিক্সা থামল। আমরা নামলাম। ব্যোমকেশ নম্বর মিলিয়ে বলল, এই বাড়ি। বাড়িটা ঠিক ফুটপাতের ধারে নয়, মাঝখানে একটু খোলা জমি আছে। তাতে কাঁঠালি চাপার ঝাড় বাড়িটাকে রাস্তা থেকে আড়াল করে রেখেছে। দোতলা বাড়ির উপরতলা অন্ধকার। নিচের তলায় একটা জানালা দিয়ে পাতাগুলোকে ভেদ করে ঝিকিমিকি আলো আসছে। আমরা ছোট ফটক দিয়ে ভিতরে প্রবেশ করলাম। সামনের ঘর টেবিল চেয়ার দিয়ে সাজানো, যেন অফিস ঘর। একটা লোক চেয়ারের ওপর বসে অলসভাবে পেন্সিল দিয়ে কাগজের ওপর হিজিবিজি দাগ কাটছে। আমরা দরজার কাছে আসলে সে চোখ তুলে তাকালো। সুপুরুষ বটে, বয়স আন্দাজ 35। টকটকে রং, কোকড়ানো চুল, মাঝখানে সিঁথি, নাক চোখ যেন তুলি দিয়ে আঁকা। আমিও বিশুপালের মতোই মুগ্ধ হয়ে গেলাম। ব্যোমকেশ দরজার ওখান থেকেই বলল, আসতে পারি? আমার নাম ব্যোমকেশ বক্সী, ইনি অজিত বন্দ্যোপাধ্যায়। অভয় ঘোষালের চোখের দৃষ্টি সতর্ক। তারপর সে অধর প্রান্তে একটি মুকুলিত হাসি ফুটিয়ে বলল, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী, কি সৌভাগ্য! আসুন। আমরা গিয়ে অভয় ঘোষালের মুখোমুখি বসলাম। সে পেন্সিল নামিয়ে রেখে বলল, কি ব্যাপার বলুন দেখি? সম্প্রতি কোনো কুকার্য করেছি বলে আমার তো মনে পড়ছে না। ব্যোমকেশ হাসল। আপনাকে দেখতে এলাম। অভয় ঘোষাল বলল, ধন্যবাদ। আমি তাহলে একটা দর্শনীয় জীব? আপনি নিজের ইচ্ছায় এসেছেন নাকি কেউ পাঠিয়েছে? ব্যোমকেশ বলল, পাঠায়নি কেউ, কিন্তু মহাজন বিশুপাল তাঁর দুঃখের কথা আমাকে শোনালেন, তাই ভাবলাম আপনাকে দর্শন করে যাই। ও শিশুপাল? অভয় ঘোষাল কিছুক্ষণের জন্য থেমে বলল, আপনাকে কেউ পাঠিয়েছে বুঝেছিলাম, কিন্তু শিশুপালের কথা মনে আসেনি। ব্যোমকেশ বলল, জানেন বোধহয়
বিশুপালের পক্ষাঘাত হয়েছে। অভয় বিস্ময় প্রকাশ করে বলল, তাই নাকি? আমি জানতাম না। মাস 3 আগে শিশুপাল আমার বাড়িতে এসেছিল, আমার 14 পুরুষের শ্রাদ্ধ করে গেল। ভগবান আছেন। তার মুখে বা কণ্ঠস্বরে কোনো শোক প্রকাশ পেল না। পেন্সিলটা তুলে নিয়ে সে আবার কাগজের মধ্যে হিজিবিজি কাটতে লাগল। ব্যোমকেশ বলল, এখান থেকে ফিরে গিয়েই তাঁর স্ট্রোক হয়েছিল। সেই থেকেই তিনি নিজের বাড়িতে আবদ্ধ হয়ে আছেন। অবশ্য পক্ষাঘাতেই তাঁর বাড়িতে আবদ্ধ হয়ে থাকার একমাত্র কারণ নয়। আপনার ভয়ে তিনি বাড়ি থেকে বেরোতে পারেন না। আমার ভয়ে? বলেন কি? আমি খাতক, সে মহাজন, আমারই তো তার ভয়ে লুকিয়ে থাকার কথা। অভয় ঘোষাল ভ্রু তুলে পরম বিস্ময়ভাবে কথাগুলো বলল, কিন্তু তার অন্তরালে হাসি থেকেই গেল। ব্যোমকেশ বলল, তার ভয় হয়েছে আপনি তাকে খুন করবেন। এই দেখুন, যত দোষ নন্দ ঘোষ। আমি একটিবার খুনের মামলায় ফেঁসে গিয়েছিলাম, অমনি সবাই ভেবে নিল আমি খুনি আসামি। আমি যে বেকসুর খালাস পেয়েছি সেটা কেউ ভাবল না। অভয় ঘোষাল একটু থেমে অপেক্ষাকৃত একটু মন্থর কণ্ঠে বলল, তবে একটা কথা সত্যি, আমার কষ্টের ফল যারা আমার শত্রুতা করে তারা বেশি দিন বাঁচে না। উঠছে নাকি? ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আপনাকে দেখতে এসেছিলাম, দেখা হয়েছে, এবার যাওয়া যাক। একটা কথা বলে যাই, বিশুপালের যদি অপঘাতে মৃত্যু হয় আমি খুব দুঃখিত হব, এবং আপনিও শেষ পর্যন্ত দুঃখিত হবেন। অভয় ঘোষালের মুখে হঠাৎ পরিবর্তন হল। মুখের হাসি মিলিয়ে গিয়ে চোখে একটা নৃশংস হিংস্রতা ফুটে উঠল। সে নির্নিমেষে সাপের মতো চোখ মেলে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইল। আমার বুকের একটা স্পন্দন থেমে গিয়ে আবার সবেগে চলতে আরম্ভ করল। এই দৃষ্টি বিশুপালকে ভয়ে দিশেহারা করেছিল। চোখের দৃষ্টিতে মৃত্যুর শপথ এত স্পষ্ট এর আগে কারুর চোখে দেখিনি। ব্যোমকেশ তার প্রতি একটি আজ্ঞাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, চলো অজিত। ফুটপাতে পৌঁছে দেখলাম রাস্তার পারে একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে। ড্রাইভারকে ডাকবার জন্য হাত তুলেছি, ট্যাক্সিটা চলতে আরম্ভ করল। দ্রুত বেগ বাড়িয়ে নির্নিমেষেই অদৃশ্য হয়ে গেল। আমি ব্যোমকেশের দিকে তাকালাম। সে বিলীয়মান ট্যাক্সির দিকে চেয়ে থেকে বলল, ভেতরে কেউ ছিল? বললাম, দেখিনি। ড্রাইভারটা কিন্তু আমাদের দিকে তাকিয়েছিল, তাই ভেবেছিলাম খালি ট্যাক্সি, হয়তো পিছনে সিটে কেউ ছিল। ব্যোমকেশ চলতে আরম্ভ করল। কেউ বোধহয় আমাদের পিছু নিয়েছিল। কে পিছু নিতে পারে? ডাক্তার রক্ষিত ছাড়া তো আর কেউ জানে না যে আমরা এখানে এসেছি। কিন্তু কেন? কি উদ্দেশ্য? তা জানি না। অবশ্য সমাপতনও হতে পারে। ট্যাক্সিতে আমাদের অজান্তেই আরোহী ছিল। কোনো কারণে ড্রাইভার গাড়ি দাঁড় করিয়েছিল, তারপর চলে গেল। রাত্রি 7:30। আমরা পায়ে হেঁটেই বাড়িতে ফিরলাম। মনে কিন্তু একটা ধোঁকা রয়েই গেল। পরের দিন সকালে খবরের কাগজ খুলেই বলে উঠলাম, ওহে! ব্যোমকেশ চকিতে আমার দিকে ঘাড় ফেরালো। কি, বিশুপাল খুন হয়েছে? বললাম, বিশুপাল নয়, অভয় ঘোষাল। ব্যোমকেশ কিছুক্ষণ বোকার মতো আমার মুখের দিকে চেয়ে রইল। তারপর কাগজখানা আমার হাতের থেকে কেড়ে নিয়ে পড়তে আরম্ভ করল। সংবাদপত্রের বিবরণ অতি সংক্ষিপ্ত। গত রাত্রে আর্মহা স্ট্রিটের নিবাসী অভয় ঘোষাল নামক এক ধনী ব্যক্তির ঘুমন্ত অবস্থায় শয্যায় খুন হইয়াছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়াছে। কে খুন করিয়াছে তাহা এখনো জানা সম্ভব হয় নাই। 2 বৎসর পূর্বে অভয় ঘোষাল খুনের অভিযোগে আসামি হইয়া বেকসুর খালাস পাইয়াছিলেন।
মনটা অন্য প্রকার সম্ভাবনার জন্য প্রস্তুত ছিল, তাই অনেকক্ষণ বিমূঢ় হয়ে রইলাম। কাল রাত্রি 7:30 পর্যন্ত আমরা তাকে দেখে এসেছি। সে হাসি হাসি মুখে পরম স্বাচ্ছন্দ্যভাবে ব্যোমকেশের সঙ্গে প্রচ্ছন্ন বাগযুদ্ধ করছিল। তারপর কি হলো? সে ব্যঙ্গভরে বলেছিল তার অনেক বন্ধু আছে। ট্যাক্সিতে তবে কি তার বন্ধু ওত পেতে বসেছিল? আমরা চলে যাওয়ার পর ফিরে এসে তাকে খুন করেছে? কিংবা ট্যাক্সিতে লোকটি ডাক্তার রক্ষিত? কিন্তু ডাক্তার রক্ষিত তাকে খুন করতে যাবে কেন? বেশি জল্পনা কল্পনা করবার আগেই দারোগা রমাপতিবাবু এসে উপস্থিত হলেন। রমাপতিবাবুর সাথে কর্ম সম্পর্কে আমাদের ঘনিষ্ঠতা না থাকলেও অল্প পরিচয় ছিল। কাজের লোক বলেই পুলিশ বিভাগে তার বেশ সুনাম আছে। আমাদেরই বয়সী ব্যক্তি, মজবুত চেহারা, অমায়িক বচনভঙ্গি, চোখের দৃষ্টিও মর্মভেদী। ব্যোমকেশ তাকে সমাদর করে বসালো। কাগজে দেখলাম আপনার এলাকায় অভয় ঘোষাল খুন হয়েছে। রমাপতিবাবু চোখ কুঞ্চিত করে বললেন, আপনি অভয় ঘোষালকে চিনতেন? ব্যোমকেশ বলল, চিনতাম না, কাল সন্ধ্যাবেলায় পরিচয় হয়েছিল। আমরা তার বাড়িতে গিয়েছিলাম তার সাথে দেখা করতে। ও তাই নাকি? দেখা করতে গিয়েছিলেন কেন? ব্যোমকেশ সহাস্যে মাথা নেড়ে বলল, আগে আপনার খবর বলুন, তারপর আমি বলবো। রমাপতিবাবু ক্ষণিক ইতস্তত করে বললেন, আচ্ছা বেশ, আমি আগে বলছি। অভয় ঘোষালের ওপর অনেক দিন থেকেই পুলিশের নজর ছিল। লোকটা ভদ্রতার মুখোশ পরে বেড়াতো, কিন্তু এত বড় শয়তান খুব কমই দেখা যায়। কত ভদ্র ঘরের মেয়ের সর্বনাশ করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। নিজের একটা স্ত্রী ছিল, হঠাৎ তার অপঘাতে মৃত্যু হয়। তারপর এক ভদ্রলোকের স্ত্রীকে নিয়ে হঠাৎ উধাও হয়েছিল। ভদ্রলোক স্ত্রীকে ডিভোর্স করেন। তখন স্ত্রী লোকটা বোধহয় অভয়কে বিয়ে করবার জন্য বায়না ধরেছিল। অভয় তাকে বিষ খাইয়ে মারে। অভয় ঘোষালকে পুলিশ অ্যারেস্ট করল। মামলা কোর্টে উঠল, কিন্তু মামলা টিকল না। অভয়ের অপরাধ পাকাপাকিভাবে প্রমাণ হলো না। 302 ধারার মামলা, হয় এসপার নয় ওসপার। অভয় ঘোষাল ছাড়া পেয়ে গেল। এই হলো অভয় ঘোষালের ইতিহাস। কলকাতা শহরেই অন্তত 10 জন লোক আছে যারা তাকে খুন করতে পারলে খুব খুশি হয়। কাল রাত্রি আন্দাজ 12টার সময় অভয় ঘোষালের বাড়ির চাকরানি থানায় এসে খবর দেয় যে অভয় ঘোষাল খুন হয়েছে। আমি তখন থানাতেই ছিলাম। খবর পেয়ে তদন্ত করতে গেলাম। অভয় ঘোষালের আর্থিক অবস্থা এখন পড়ে গেছে। বাড়িতে একলাই থাকে। কেবল কম বয়সী এক চাকরানি তার দেখাশোনা করে। এই চাকরানিটি থানায় খবর দিতে এসেছিল। গিয়ে দেখলাম অভয় দোতলার ঘরে বিছানায় পাশ ফিরে শুয়ে আছে। তার পিঠের বাঁ দিকে গুণসূচের মতো একটা শলা বিঁধে আছে। চাকরানিকে সওয়াল করে জানা গেল যে অভয় রাত্রি 9টার সময় খাওয়া দাওয়া করে শুতে গিয়েছিল। চাকরানি বাড়ির কাজকর্ম সেরে নিজে খেয়ে দৌড় জানালা বন্ধ করে অভয়ের ঘরে গিয়ে দেখল ইতিমধ্যে কেউ এসে অভয়কে খুন করে রেখে গেছে। আমরা চাকরানিটাকে আটক করে রেখেছি, কিন্তু সে বোধহয় খুন করেনি। কে খুন করেছে তাও জানা যাচ্ছে না। অভয়ের সঙ্গে যাদের শত্রুতা ছিল, মামলায় যারা অভয়ের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, তাদের সকলেরই অ্যালিবাই যাচাই করে দেখেছি। তারা কেউ নয় বলেই আমার মনে হয়। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি।
এবার আপনি কি করে জানলেন সেটা বলুন। ব্যোমকেশ বলল, আচ্ছা, আমি যে কিছু জানি সেটা আপনি জানলেন কি করে? রমাপতিবাবু পকেট থেকে একখণ্ড কাগজ বের করে ব্যোমকেশের দিকে বাড়িয়ে দিলেন। এই যে, এই কাগজের টুকরোটা নিচতলায় অভয় ঘোষালের বসবার ঘরে টেবিলের উপরে রাখা ছিল। গলা বাড়িয়ে দেখলাম কাগজের ওপর পেন্সিল দিয়ে হিজিবিজি কাটা। তার ওপর লেখা আছে ব্যোমকেশ বক্সী, শিশুপাল। মনে পড়ে গেল কাল রাত্রে অভয় ঘোষাল আমাদের সামনে বসেই এই হিজিবিজিটা কাটছিল। রমাপতিবাবু বললেন, আপনার নাম দেখে মনে হলো আপনি হয়তো কিছু জানেন, তাই এলাম। ব্যোমকেশ বলল, ঠিক, এবার আমি যা জানি শুনুন। ব্যোমকেশ কাল সকালে ডাক্তার রক্ষিতের আসার সময় থেকে বর্তমান সময় পর্যন্ত পুরো ঘটনা বর্ণনা করল। রমাপতিবাবু ঘোর মনোযোগ সহ শুনলেন। ব্যোমকেশের কাহিনী শেষ করলে তিনি দ্বিধাগ্রস্ত মুখে বললেন, সন্দেহজনক বটে, কিন্তু বিশুপালের কোনো মোটিভ দেখতে পাচ্ছি না। তার উপর লোকটা পঙ্গু। আপনার কি মনে হয়? ব্যোমকেশ বলল, আমিও এখনো ঠিক বুঝতে পারছি না। কটার সময় মৃত্যু হয়েছে জানেন কি? পুলিশ সার্জেন্ট বলেছেন রাত্রি 9টার পর এবং 12টার আগে সম্ভবত। ব্যোমকেশ একটু চিন্তা করে বলল, আমার মনে হয় বিশুপাল সত্যি পঙ্গু কিনা ভালো করে যাচাই করে দেখা উচিত। রমাপতিবাবু বললেন, তা বটে, আর কাউকে যখন পাওয়া যাচ্ছে না তখন এই বিশুপালকেই একবার নেড়ে চেড়ে দেখা যাক। আপনার ফোন আছে, আমাকে একবার একটু ব্যবহার করতে দেবেন? আরে নিশ্চয়ই, আসুন। ব্যোমকেশ তাকে পাশের ঘরে নিয়ে গেল। কিছুক্ষণ পর রমাপতিবাবু ফিরে এসে বললেন, পুলিশ সার্জেন্টকে বিশুপালের বাড়িতে যেতে বললাম। আমিও যাচ্ছি, আপনারাও আসবেন? বেশ তো, চলুন না। আমরা 5 মিনিটের মধ্যে প্রস্তুত হয়ে রমাপতিবাবুর সঙ্গে চললাম। বিশুপালের বাড়ির সামনে সামান্য চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সার্জেন্ট বাড়ির দরজার কাছে পুলিশের ছাপ মারা গাড়িতে বসে আছেন। রাস্তায় ভিড় জমেছে। ডাক্তার রক্ষিত দরজার কাছে উৎকণ্ঠিতভাবে দাঁড়িয়ে আছেন। আমরা উপস্থিত হলে সার্জেন্ট সুশীলবাবু গাড়ি থেকে নামলেন। ডাক্তার রক্ষিত আমাদের দিকে এগিয়ে এসে বললেন, ব্যোমকেশবাবু, কি হয়েছে? ব্যোমকেশ দুই পক্ষের পরিচয় করিয়ে দিল। রমাপতিবাবু ডাক্তার রক্ষিতকে বললেন, পুলিশের ডাক্তার বিশুপালকে পরীক্ষা করে দেখতে চান, আপনার আপত্তি আছে? ডাক্তার রক্ষিত ক্ষণিক অবাক হয়ে রইলেন। তারপর বললেন, আপত্তি না, বিন্দুমাত্র না। কিন্তু কেন, কি হয়েছে? রমাপতিবাবু বললেন, অভয় ঘোষাল নামক এক ব্যক্তিকে কাল রাত্রে কেউ খুন করেছে। ডাক্তার রক্ষিত প্রতিধ্বনি করলেন, অভয় ঘোষালকে খুন করেছে? ও, বুঝেছি, আপনাদের সন্দেহ বিশুবাবু অভয় ঘোষালকে খুন করেছেন। তার মুখে একটা শুষ্ক হাসি দেখা দিল। অর্থাৎ বিশুবাবুর পক্ষাঘাত সত্যিকারের পক্ষাঘাত নয়, ভান মাত্র। বেশ তো, আসুন পরীক্ষা করে দেখুন। আমরা সিঁড়ি দিয়ে উপরে চললাম। দোতলায় সেরেস্তা বসেছে। 3 তলের সিঁড়ির মুখে গুর্খা সমাসীন। তাকে আশ্বস্ত করে ডাক্তার রক্ষিত বন্ধ দরজায় টোকা দিলেন। দরজা অল্প খুলে বিশুপালের স্ত্রীর ভয়ার্ত চোখ দেখা দিল। সমস্ত প্রক্রিয়াই কাল সন্ধ্যের মতোই চলল। বিশুপালের স্ত্রী পাশের ঘরে চলে গেলেন। আমরা 5 জন ঘরের মধ্যে প্রবেশ করলাম। ডাক্তার রক্ষিত আলো জ্বালালেন। বিছানায় বিশুপাল বালাপোষ জড়িয়ে শুয়ে আছেন। কলহশীর্ণ কণ্ঠে বলে উঠলেন, কি চাই, কি চাই? ডাক্তার, এত লোক কেন? ডাক্তার রক্ষিত তাঁর সামনে নত হয়ে বললেন, পুলিশের পক্ষ থেকে ডাক্তার এসেছেন, আপনাকে পরীক্ষা করতে চান। বিশুপালের কণ্ঠ আরও তীক্ষ্ণ হয়ে উঠল। কেন, কেন পুলিশের ডাক্তার আমাকে পরীক্ষা করতে চান কেন? ডাক্তার রক্ষিত ধীর স্বরে বললেন,
অভয় ঘোষাল খুন হয়েছে, তাই। বিশুপালের ঊর্ধ্বাঙ্গ ধরপড় করে উঠল। কে কে খুন হয়েছে? কি বললে তুমি ডাক্তার? ডাক্তার আবার বললেন, অভয় ঘোষাল খুন হয়েছে। বিশুপালের মুখে পরিত্রাণের আলো ক্ষণিক ফুটে উঠেই মুখ আবার অন্ধকার হয়ে গেল। তিনি স্খলিত স্বরে বললেন, অভয় ঘোষাল খুন হয়েছে, কিন্তু আমি যে তাকে 30,000 টাকা ধার দিয়েছি, সুদে আসলে তাও না ন্যায় করে 33,000-এ দাঁড়িয়েছে। আমার টাকার কি হবে? ডাক্তার নীরস কণ্ঠে বললেন, টাকার কথা পরে ভাববেন, এখন এরা এসেছেন যাচাই করতে সত্যি সত্যি আপনার পক্ষাঘাত হয়েছে কিনা। তার মানে? বিশুপাল চকিতে আমাদের দিকে ফিরে তাকালেন। রমাপতিবাবু খাটের ধারে এগিয়ে গেলেন, শান্তভাবে বললেন, দেখুন, আমাদের কোনো মতলব নেই। আমাদের ডাক্তার কেবল আপনাকে পরীক্ষা করে দেখতে চান। আপনার আপত্তি আছে কি? আপত্তি? কিসের আপত্তি? পুলিশের ডাক্তার আমার রোগ সারিয়ে দিতে পারবে? সুশীলবাবু বললেন, তা চেষ্টা করে দেখতে পারি। আরও কিছুক্ষণ সওয়াল জবাবের পর বিশুপাল রাজি হলেন। সুশীলবাবু তার গায়ের থেকে বালাপোষ সরিয়ে পরীক্ষা আরম্ভ করলেন। বিশুপালের পা দুটি পক্ষাঘাতে অবশ, ঊর্ধ্বাঙ্গ সচল আছে। সুশীলবাবু পায়ে ছুঁচ ফুটিয়ে দেখলেন, কোনো সাড়া পেলেন না। তারপর আরও অনেকভাবে পরীক্ষা করলেন। নাড়ি দেখলেন, রক্তের চাপ পরীক্ষা করলেন, ডাক্তার রক্ষিতকেও নানান প্রশ্ন করলেন। শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বালাপোষ জড়িয়ে দিলেন। তার এই পরীক্ষার সময় আমার দৃষ্টি একটু ভিতরের দিকে সঞ্চালিত হয়েছিল। দেখলাম বিশুবাবুর স্ত্রী দরজা একটু ফাঁক করে নিষ্পলক চোখে স্বামীর দিকে চেয়ে আছেন। তাঁর এই উদ্বেগ যেন স্বাভাবিক উদ্বেগ নয়, একটা বিকৃত ভয়ার্ত উত্তেজনা। সুশীলবাবু বললেন, দেখা হয়েছে, চলুন যাওয়া যাক। আমরা দরজার দিকে ফিরলাম। পিছন থেকে বিশুপালের গলা আসলো, কেমন দেখলেন? সারবে রোগ? সুশীলবাবু একটু অপ্রস্তুতভাবে বললেন, সারতে পারে। আপনার ডাক্তার ভালোই চিকিৎসা করছেন। আচ্ছা, নমস্কার। পুলিশের গাড়িতে বাসায় ফেরবার পথে ব্যোমকেশ জিজ্ঞেস করল, তাহলে রোগটা যথার্থ, অভিনয় নয়? সুশীলবাবু বললেন, না না, অভিনয় করছেন না। সেদিন সারা দুপুর ব্যোমকেশ উদ্ভ্রান্ত চোখে কড়িকাঠের দিকে চেয়ে তক্তপোষের উপর পড়ে রইল এবং অসংখ্য সিগারেটের ধ্বংস করল। অপরাহ্নে যখন চা আসলো তখনও সে উঠল না দেখে আমি বললাম, পুলিশ তো তোমাকে অভয় ঘোষালের খুনের তদন্ত করতে ডাকেনি, তবে তোমার এত ভাবনা কিসের? সে বলল, ভাবনা নয় অজিত, বিবেকের দংশন। তারপর সে হঠাৎ উঠে পাশের ঘরে চলে গেল। শুনলাম কাকে ফোন করছে। মিনিট কয়েক পর যখন ফিরে আসলো দেখলাম তার মুখে একটা প্রফুল্লের হাসি দেখা দিয়েছে। কাকে ফোন করলে? ডাক্তার অসীম সেনকে। ডাক্তার অসীম সেনের সঙ্গে খুঁজি খুঁজি নারী ব্যাপারে আমাদের পরিচয় হয়েছিল। ব্যোমকেশ এক চুমুকে কাপের পুরো চা গলায় ঢেলে বলল, চলো একটু বেরোনো যাক। কোথায়? বিশুপালের বাড়ি। বিশুপালের বাড়িতে কেরানিরা দিনের কাজ শেষ করে সিঁড়ি দিয়ে নামছে। ডাক্তার রক্ষিত রোগী দেখার ঘরে টেবিলের ওপর পা তুলে দিয়ে সিগারেট টানছিল। আমাদের দেখে তড়িতে পা নামালেন। ব্যোমকেশ বলল, আপনার রোগী কেউ নেই দেখছি, একবার উপরে চলুন, আপনার সামনে বিশুবাবুকে দুটো কথা বলবো। ডাক্তার প্রসন্ন চোখে ব্যোমকেশের দিকে চাইলেন, তারপর ব্যঙ্গ নিষ্পত্তি না করে আমাদের উপরে নিয়ে চললেন। গুর্খাকে আর দেখা গেল না। বিশুবাবুর ঘরের দরজা খোলা।
আমরা প্রবেশ করলাম। আজ আর আলো জ্বালাবার প্রয়োজন হল না। খোলা জানালা দিয়ে পর্যাপ্ত আলো আসছে। বিশুপালের পক্ষাঘাত ও মৃত্যু ভয় কেটেছে। তিনি পিঠের নিচে কয়েকটা বালিশ দিয়ে অর্ধ শোয়ানো ছিলেন। আমাদের পায়ের শব্দ শুনে চকিতে ঘাড় ফিরিয়ে দেখলেন। ব্যোমকেশ শয্যার পাশে গিয়ে কিছুক্ষণ বিশুপালের মুখের দিকে চেয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, খুব খেলা দেখালেন আপনি। বিশুপালের চোখ দুটো পেঁচার চোখের মতো ব্যোমকেশের দিকে চেয়ে রইল। ব্যোমকেশ দাঁতে দাঁত চেপে বলল, ডাক্তারকে দলে টেনেছিলেন কারণ ডাক্তার না হলে আপনার কার্যসিদ্ধি হতো না, কিন্তু আমাকে দলে টানলেন কেন? আমি আপনার পক্ষে সাক্ষী দেব এই জন্য। ডাক্তার এতক্ষণ আমাদের পিছনে ছিলেন, এখন লাফিয়ে সামনে আসলেন। উগ্র কণ্ঠে বললেন, এসব কি বলছেন আপনি? আমার নামে কি বদনাম দিচ্ছেন? খোঁচা খাওয়া বাঘের মতো ব্যোমকেশ তাঁর দিকে ফিরল। ডাক্তার, রোকের নামে কোনো ওষুধের নাম শুনেছ? ডাক্তার ফুটো বেলুনের মতো চুপসে গেলেন। ব্যোমকেশ আরো কিছুক্ষণ তাঁর দিকে আরক্ত চোখে চেয়ে থেকে বিশুপালের দিকে ফিরল। পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে বিছানার উপর ফেলে দিয়ে বলল, এই নিন আপনার টাকা। আমি চাইলে আপনাদের দুজনকেই ফাঁসির কাটে তুলতে পারি, এই কথাটা ভুলে যাবেন না। আপনাকে 2 দিন হাজতে রাখলেই পক্ষাঘাতের প্রকৃত স্বরূপ বেরিয়ে পড়বে। বিশুপাল প্রায় কেঁদে উঠে বললেন, ব্যোমকেশবাবু, দয়া করুন। আমি যা করেছি প্রাণের দায় করেছি, নিজের প্রাণ বাঁচাবার জন্য করেছি। ব্যোমকেশ বলল, এক শর্তে আপনাকে দয়া করতে পারি। আপনাকে 1 লক্ষ টাকা প্রতিরক্ষার তহবিলে দান করতে হবে। রাজি আছেন? বিশুপাল শীর্ণ কণ্ঠে বললেন, 1 লক্ষ টাকা? হ্যাঁ, 1 লক্ষ টাকা, 1 পয়সা কম নয়। কাল সকালে আপনি রিজার্ভ ব্যাংকে 1 লক্ষ টাকা জমা দিয়ে আমার কাছে রসিদ পাঠিয়ে দেবেন। যদি টাকা না দেন... আচ্ছা আচ্ছা, 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকাই দেব। মনে থাকে যেন, কাল বেলা 12টা পর্যন্ত আমি রিজার্ভ ব্যাংকের রসিদের জন্য অপেক্ষা করব। চলো অজিত। বাড়িতে ফিরে আরেক দফা চা পান করতে করতে ভাবছিলাম, প্রতিরক্ষার তহবিলে 1 লক্ষ টাকা চাঁদা, খুবই আনন্দের কথা। কিন্তু ব্যোমকেশ দুটো খুনিকে হাতে পেয়েও ছেড়ে দিল কেন? ব্যোমকেশ বোধহয় আমার মুখ দেখে কথা বুঝতে পেরেছিল। বলল, বিশুপালকে না ছেড়ে দিয়ে উপায় ছিল না। মোকদ্দমা কোর্টে উঠলে সে ছাড়া পেয়ে যেত। হত্যার মোটিভ কেউ বিশ্বাসই করত না। বললাম, কিন্তু মোটিভটা তো খাঁটি। বিশুপালের দিক থেকে দেখলে খাঁটি। সে সত্যিই নিজের প্রাণ বাঁচাবার জন্যই অভয় ঘোষালকে খুন করেছিল, কিন্তু জুরি বিশ্বাস করত না, হেসে উড়িয়ে দিত। আচ্ছা, একটা কথা বলো, আত্মরক্ষার জন্য নরহত্যা করলে কোনো দোষ নেই, আইনে এ কথা বলে। কেমন? তাহলে বিশুপাল অভয় ঘোষালকে খুন করে কি দোষটা করেছে? আত্মরক্ষার জন্য নরহত্যার অধিকার মানুষের আছে, কিন্তু 3 মাস ধরে ষড়যন্ত্র করে নরহত্যা করলে আইন তা স্বীকার করবে না। বিশুপাল তা জানত, আর জানত বলেই এত সাবধানে আটঘাট বেঁধেই নেমেছিল। ব্যাপারটা বুঝলাম, তবু তুমি সব কথা পরিষ্কার করে বলো। ব্যোমকেশ তখন বলতে শুরু করল, অভয় ঘোষালকে কাল আমরা দেখেছিলাম। মুখে হাসি লেগে আছে, কিন্তু চোখে জল্লাদের নিষ্ঠুরতা। লোকটা সত্যিকারের খুনি। ওর সম্বন্ধে আমরা যা যা শুনেছি তা এক বর্ণও মিথ্যে নয়। বিশুপাল মিষ্টি কথায় ভুলে অভয় ঘোষালকে 30,000 টাকা ধার দিয়েছিল। তারপর যখন ধার শোধের পালা এলো, তখন আর অভয় ঘোষালের দেখা নেই। কে কার টাকার ধারে? বিশুপাল তখনও অভয় ঘোষালকে পুরোপুরি চিনত না। সে একদিন তার বাড়িতে গিয়ে তার 14 পুরুষান্ত করল। অভয় ঘোষাল একটা কথাও বলল না, শুধু তার দিকে চেয়ে রইল। কিন্তু সেই চাউনি দেখে বিশুপাল ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল অভয় ঘোষাল কি ধাতুর লোক। সে আগেও খুন করেছে, এবারও তাকে খুন করতে পারে। বিশুপালও কম নয়। সে যখন পাকাপাকিভাবে বুঝল যে অভয় ঘোষাল তাকে খুন না করে ছাড়বে না, তখন সে ঠিক করল অভয় ঘোষালকে
সে আগে খুন করবে। তার টাকা মারা যাওয়ারও ভয় নেই, কারণ অভয় ঘোষালের একটা বাড়ি আছে, সেটাকে ক্রোক করে টাকা আদায় করা যাবে। খুন করার ব্যাপারে বিশুপালের একটা সুবিধা ছিল, সে জানত অভয় ঘোষাল তাকে খুন করতে চায়, কিন্তু বিশুপাল অভয় ঘোষালকে খুন করতে চায় এ কথা অভয় ঘোষাল জানত না, তাই সে সাবধানও হতে পারেনি। বিশুপালের বাড়ি থেকে বেরোনো বন্ধ হলো, সিঁড়ির মুখে গোর্খা মোতায়েন হলো। তারপর বিশুপাল প্ল্যান ঠিক করতে বসল। নিচতলার ভাড়াটে ডাক্তার সুরেশ রক্ষিত, বেশ বোঝা যায় তার প্র্যাকটিস নেই, সে বাড়ির ভাড়া দিতে পারে না, তাই বিশুপালের ঘাতক হয়ে দাঁড়িয়েছে। বিশুপাল তাকে ডেকে নিয়ে নিজের প্ল্যান বলল। ডাক্তারের গলায় ফাঁস, সে রাজি হল। বিশুপাল নতুন আসবাবপত্র কিনে ডাক্তারের ডিসপেন্সারি সাজিয়ে দিল, যাতে মনে হয় ডাক্তার হেজিপেজি ডাক্তার নয়, তার বেশ বসার আছে। তারপর বিশুপালের পক্ষাঘাত হল। আজকাল ডাক্তারি শাস্ত্রে অনেক উন্নতি হয়েছে। আগে অপারেশনের জন্য রোগীকে অজ্ঞান করতে হলে ক্লোরোফর্ম দিতে হতো, এখন আর তার দরকার হয় না। প্রোকেন জাতীয় একরকম ওষুধ বেরিয়েছে, মেরুদণ্ডের স্থান বিশেষে ইঞ্জেকশন দিলে শরীরের স্থান বিশেষ অসাড় হয়ে যায়, তখন শরীরের সেই অংশে স্বাচ্ছন্দ্যে অপারেশন করা যায়, রোগী ব্যথা অনুভব করে না। ডাক্তার রক্ষিত তাই করল। বিশুপালের পা দুটো অসাড় হয়ে গেল। তখন একজন নামকরা বড় ডাক্তার ডাকা হলো। তিনি দেখলেন পক্ষাঘাত, সেই রকম ব্যবস্থা করে গেলেন। প্রোকেন জাতীয় ওষুধের ফল 5 ঘন্টা থাকে, তারপর আর থাকে না। কিন্তু সেই খবর বাইরের লোক জানে না, কেবল বিশুপালের স্ত্রী আর ডাক্তার জানে। কেরানিরা দোতলায় আসে, তারা জানতে পারে মালিকের পক্ষাঘাত হয়েছে। সেরেস্তাদার ঘরে ঢুকতে পারে না, দোরের কাছ থেকে দেখে যায় মালিক বিছানায় পড়ে আছে। কারুর অবিশ্বাস হয় না, অবিশ্বাসের কোনো কারণও নেই। কিন্তু বিশুপাল ঝানু লোক, সে কাঁচা কাজ করবে না, নিরপেক্ষ নির্লিপ্ত সাক্ষী চাই, এমন সাক্ষী চাই যাদের কথা কেউ অবিশ্বাস করবে না। কাল সকালে সে ডাক্তারকে দিয়ে আমাকে ডেকে পাঠালো। আমি যেতে রাজি হলাম। ডাক্তার ফিরে গিয়ে বেলা একটা আন্দাজ করে বিশুপালের শির দ্বারায় প্রোকেন ইনজেক্ট করে দিল। আমরা 5টার সময় গিয়ে দেখলাম বিশুপাল শয্যাশায়ী, ওঠারও শক্তি নেই। সে তার দুঃখের কথা আমাকে শোনালো, তারপর 100 টাকা দক্ষিণা দিয়ে আমাকে বিদায় করল। তার মতলব ঠিক করাই ছিল, কাল রাতেই অভয়কে খুন করবে। আমি অভয়ের ঠিকানা নিয়েছি, সে খবর ডাক্তার বিশুপালকে জানালো। বিশুপালের ভাবনা হলো, আমরা যদি বেশি রাত পর্যন্ত অভয় ঘোষালের বাড়িতে থাকি তাহলে প্ল্যান ভেস্তে যাবে। সে ডাক্তারকে পাঠালো আমাদের উপর নজর রাখতে। ডাক্তার ট্যাক্সিতে অভয় ঘোষালের বাড়ির সামনে এসে অপেক্ষা করতে লাগলো। তারপর আমরা যখন অভয়ের বাড়ি থেকে বেরোলাম তখন সে নিশ্চিন্ত হয়ে চলে গেল। লাইন ক্লিয়ার। সন্ধ্যা 7টা নাগাদ বিশুপালের শরীরে জরা কেটে গেল, সে চাঙ্গা হয়ে উঠল। রাত্রি 8টার পর একটা গুর্খা চলে যায়, দ্বিতীয় গুর্খা আসে 10টার সময়। বিশুপাল আন্দাজ 9টার সময় বাড়ি থেকে বেরোলো। বোধহয় একটা র্যাপার মুড়ি দিয়ে বেরিয়েছিল, হাতে ছিল গুণ ছুঁচের মতো একটা অস্ত্র। গত 3 মাসে সে অভয় ঘোষালের চাল চলন সম্বন্ধে সব খোঁজ খবর নিয়ে রেখেছিল। বাড়িতে একটা ঝি ছাড়া আর কেউ থাকে না। অভয় ঘোষাল 9টার সময় খাওয়া দাওয়া করে শুতে যায়। সদর দরজা ভেজানোই থাকে। চাকরানি বোধহয় 10টার সময় রান্নাঘরের কাজকর্ম সেরে সদর দরজা বন্ধ করে। সুতরাং বিশুপালের কোনো অসুবিধাই হলো না। অভয় ঘোষালকে খুন করে সে 10টার আগেই নিজের বাড়িতে ফিরে এলো, কেউ জানতেও পারল না। যদি কেউ তাকে দেখেও ফেলত তাহলেও বিশুপালের অ্যালিবাই ভাঙা শক্ত হতো। যে লোক 3 মাস পক্ষাঘাতে শয্যাশায়ী, সে খুন করতে যাবে কি করে? খুন করার মোটিভ কোথায়? আজ ভোরবেলা বিশুপাল আরেকটা ইঞ্জেকশন নিল। সাবধানের মার নেই। তারপর পুলিশের ডাক্তার নিয়ে গিয়ে আমরা দেখলাম। পুলিশের ডাক্তার পরীক্ষা করে দেখলেন পক্ষাঘাতই বটে। আমার মনটা গোড়া থেকেই খুঁতখুত করছিল।
একটা সুদখোর মহাজন কেবল আমাকে তার দুঃখের কাহিনী শোনাবার জন্য 100 টাকা খরচ করবে। ওইখানেই বিশুপাল একটু ভুল করে ফেলেছিল। তারপর আজ সকালে যখন কাগজে অভয় ঘোষালের মৃত্যু সংবাদ পড়লাম, তখন আর সন্দেহ রইল না যে বিশুপালই অভয় ঘোষালের মৃত্যু ঘটিয়েছে। কিন্তু কি করে? 3 জন লোক আছে, বিশুপাল নিজে, তার স্ত্রী এবং ডাক্তার রক্ষিত। ডাক্তার রক্ষিত খুবই প্যাচে পড়েছে। সে বিশুপালকে সাহায্য করতে পারে, কিন্তু নিজে হাতে খুন করবে কি করে? বিশ্বাস হয় না। বিশুপালের স্ত্রী মেয়ে মানুষ, স্বামীকে বাঁচাবার জন্য সে অভয় ঘোষালকে হাতের কাছে পেলে হয়তো বিষ খাওয়াতে পারে, কিন্তু অত দূরে গিয়ে ছুরি চালানো তার পক্ষে সম্ভব নয়। ছুরি মেয়ে মানুষের অস্ত্র নয়। বাকি রইল বিশুপাল, কিন্তু সে তো পক্ষাঘাতে পঙ্গু। গুর্খা দুটোকে গোড়াতেই বাদ দিয়েছি। প্রাণী হত্যায় তাদের অরুচি নেই, তারা কুকরিও চালাতে জানে। কিন্তু বিশুপাল নিজের গুর্খা দারোয়ানকে দিয়ে খুন করাবে, এত কাঁচা ছেলে সে নয়। গুর্খাদের মাথায় পেঁচালো বুদ্ধি নেই, তারা সরল এবং গোয়ার। ধরা পড়লে সত্যি কথাই বলে ফেলবে। তাহলে হঠাৎ আসল কারসাজিটা আমার চোখের সামনে ভেসে উঠল। ডাক্তারি শাস্ত্রে জ্ঞান থাকলে আগেই বুঝতে পারতাম। বিশুপালের পক্ষাঘাত সত্যিকারের পক্ষাঘাত নয়, পক্ষাঘাতের অস্থায়ী বিকল্প ডাক্তারি প্রক্রিয়ার দ্বারা তৈরি করা হয়েছে। ডাক্তার অসীম সেনকে ফোন করলাম। তিনি প্রবীণ ডাক্তার, এক কথায় বুঝিয়ে দিলেন। আমার দুঃখ এই যে বিশুপালের সঙ্গে সঙ্গে ডাক্তার রক্ষিত ছাড় পেয়ে গেল। ডাক্তার হয়ে সে যে কাজ করেছে তার ক্ষমা নেই। যাই হোক, প্রতিরক্ষার তহবিলে 1 লক্ষ টাকাই বা মন্দ কি? কি বলো অজিত? হ্যাঁ, এতক্ষণ শুনছিলেন গল্প ব্যোমকেশ সাক্ষী। গল্প পাঠে ও অজিতের চরিত্রে কমল, ব্যোমকেশ বক্সির চরিত্রে ছিল নিখিলেশ, মহাজনের চরিত্রে ছিলেন রাজু, ডাক্তারের চরিত্রে ছিলেন আকাশ। এছাড়া অন্যান্য আর যারা ছিলেন পলাশ, অভিরাজ, সায়ন। এছাড়া বাকি অ্যারেঞ্জমেন্টে যেমন ভিডিও এডিটিং, সাউন্ড ডিজাইনে ছিলাম আমি, সুমন। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানান। লাইক করতে অবশ্যই ভুলবেন না, এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আবার পরে গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পের বই ইউটিউব চ্যানেল। শুভরাত্রি সবাইকে।